Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকারের ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের শনির রাতের 56তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার পাঠানো আরও একটি ঘটনা কিন্তু আমরা শনির রাতের 35তম এপিসোডে প্রচার করেছিলাম। ওনার নাম আবদুল্লাহ আল আমিন। ওনার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। উনি লেখাপড়া করছেন সরকারি তিতুমির কলেজের সোশিওলজি ডিপার্টমেন্টে অনার্স ফাইনাল ইয়ারে। পাশাপাশি উনি একটি বেসরকারি আইটি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পটকে কেন্দ্র করে ঘটেছিল, কক্সবাজার। যারা ভ্রমণ পিপাসু তারা কক্সবাজারে যাননি এমন লোক হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কিন্তু কক্সবাজার নয়। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রাইয়া দো ক্যাসিনো। আর কক্সবাজারের কথা বলতে গেলে এটা 3য় অবস্থানে রয়েছে। তাহলে কক্সবাজারকে আমরা কেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বলি? হ্যাঁ, প্রাকৃতিক বালু দিয়ে তৈরি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজার। কিন্তু যদি দীর্ঘতম বলা হয় তাহলে ব্রাজিলের প্রাইয়া দো ক্যাসিনোর নামটাই বলতে হবে। এটা কিন্তু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেই রয়েছে। আর দীর্ঘতার বিচারে কক্সবাজার 3য় অবস্থানে রয়েছে। আর 2য় অবস্থান এটা কিন্তু ধরে রেখেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় অবস্থিত 90 মাইল বিচ। 90 মাইল কেন হয়েছে? এটা কিন্তু 90 মাইল দীর্ঘ, কিলোমিটার না, 90 মাইল। কিলোমিটার বিচারেও কিন্তু এটি কক্সবাজার সমুদ্র সৈকত থেকেও বেশি। তো কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু প্রতিনিয়তই অনেক মানুষ আমরা বেড়াতে যাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতের মেইন যে জায়গা কলাতলি, লাবণী, সুগন্ধা, এই যে পয়েন্টগুলো রয়েছে, মূলত পর্যটকরা এই জায়গাগুলোর মধ্যেই সার্বক্ষণিক ঘোরাফেরা করেন। ইনানির দিকে কিন্তু বর্তমানে বেশ কিছু রিসোর্ট, হোটেল এগুলো গড়ে উঠেছে। এই যে মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এখন কিন্তু ঘুরে বেড়ানোর জন্য বাস সার্ভিসও চালু রয়েছে। আমরা যখন ওই ইনানি বিচের দিকটাতে যাই তখন দেখতে পাই যে নতুন নতুন দারুণ দারুণ সমস্ত ইকো রিসোর্টগুলোও গড়ে উঠেছে। এমনই একটি রিসোর্টকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল, যার ভয়াবহতা আসলেই মারাত্মক ছিল। সঙ্গত কারণে সেই রিসোর্টটির নাম আমরা বলবো না, কারণ রিসোর্টটি এখনও চালু আছে। অনেক মানুষ সেখানে বেড়াতে যাচ্ছেন। বিশেষ করে যারা ইনানি বিচে ওই দিকটাতে যান বা মেরিন ড্রাইভ দিয়ে যান, তারা কিন্তু যাওয়ার সময় ওই রিসোর্টটি প্রত্যেকেই দেখেন। তো চলুন ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2022 সালে। আর ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই সম্পর্কে ছোট্ট একটি ইন্ট্রো না দিলেই নয়। কারণ এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, আবদুল্লাহ আল আমিন ভাই, উনি বলেছেন যে অফিসে হঠাৎ করে কথা উঠলো যে ওনারা কক্সবাজার যাবেন। তো ওনাদেরই একজন খুব কাছের বড় ভাই, যার নাম হচ্ছে মনিরুজ্জামান, ওই ভাইকে যখন ইনভাইট করা হলো তখন উনি বললেন, কক্সবাজার? ওরে না রে বাবা, আমি যাব না, যা হয়েছিল আমার সাথে। তখন ওনারা মনে করেছেন হয়তো উনি কোনো স্ক্যামের শিকার হয়েছেন, কারণ ওখানে অনেকেই দেখা যায় যে আগ বাড়িয়ে এসে বলে যে ছবি তুলে দেই, পরে ছবি তোলার পর এমন টাকা দাবি করে বসে, সেটা হয়তো আমাদের কল্পনাতেই ছিল না। দেখা গেল আমরা বলেছি 10টি ছবি তুলে দিতে, সে 100টা ছবি তুলে নিয়ে আসছে। এখন সে এই ছবিগুলোর টাকা দাবি করছে। এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা সেখানে দেখতে পাই। ট্যুরিস্ট পুলিশ তাদের অবস্থান থেকে সেটা প্রতিহত করার চেষ্টা করলেও দুষ্টু লোক তো তাদের দুষ্টামি করতে চাইবেই, তারা তো থেমে থাকবে না। পাশাপাশি দেখা যায় যে অনেকে চিংড়ি মাছ বিক্রি করছে, এক চিংড়ি 10 জনের কাছে বিক্রি করছে, কিন্তু দেখা যাচ্ছে অন্যর একটা চিংড়ি কেটে দিচ্ছে, অথবা কাঁকড়া টুকরো টুকরো করে চিংড়ি বলে আমাদেরকে চালিয়ে দিচ্ছে। এটা কিন্তু সাম্প্রতিক সময় উঠে এসেছে। এই জন্য অনেক ধরনের স্ক্যামের শিকার তো অনেকে হয়ই। উনি চিন্তা করেছেন যে এই মনির ভাই মনে হয় এই ধরনের কোনো স্ক্যামের শিকার হয়েছেন। তখন বলেন যে ভাই বলেন নাকি, আমরা একটু সতর্ক হয়ে যাব যেহেতু। উনি তো বলতে চান না যে না ভাই
না শোনাই ভালো, যাচ্ছেন যান, ঘুরে আসেন, শুনলে ভয় টয় পাবেন। ভয়ের কথা শুনে তো এই আলামিন ভাই আরও চেপে ধরেছেন ওই ভাইকে। তখন বলেন ঠিক আছে ভাই, পরে বলছি। তো পরে সময় নিয়ে উনি ঘটনাটি বলেন। তো 2022 সালে ওনারা 4 বন্ধু মিলে কক্সবাজারে গিয়েছিলেন। আর কক্সবাজারের মেইন যেই পয়েন্টগুলো, এই যে কলাতলী, সুগন্ধা, লাবণী, এই দিকটাতে অনেক ভিড় থাকে, সার্বক্ষণিক ভিড় এখানে থাকবেই। এমন কোনো ছবি তোলা যাবে না যে ছবির পিছনে মানুষ দেখা যাবে না। তো ওনারা চিন্তা করেছেন যে ওনারা কক্সবাজারের যেই বাস স্টপেজ, যেখানে মেইনলি নামিয়ে দেয়, যেটাকে আমরা অনেকে ডলফিন মোড় বলি, কিন্তু ওখানে আমি আসলে গিয়ে ডলফিনের কোনো অস্তিত্ব পাইনি। ওখানে আমি দেখেছি সমস্ত হাঙরগুলোর স্ট্যাচু বানানো। কেন ওটাকে ডলফিন বলে, আমরা কি আসলে ডলফিন আর হাঙরের পার্থক্য বুঝি না, এই জন্যই এটা কি আসলে আমরা ডলফিন মোড় বলি। তাই মানুষ বলতে বলতে ওরকম আসলে হয়ে গেছে নাম। তো ওইখান থেকে সিএনজি বা অটোরিকশা যেগুলো যায় আর কি ইনানির দিকে, তো ওখানে ওনারা একটা রিসোর্ট আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলেন। বেশ কয়েকদিনের একটা ট্যুর ছিল, তবে ওনারা কিন্তু সিজনে যান নাই, অফ সিজনে গিয়েছেন। সাধারণত দেখা যায় যে যখন শীত পড়তে থাকে ওই সময়ে কিন্তু এই ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু দারুণ মানুষের আনাগোনা দেখা যায়। তবে ওনারা গিয়েছিলেন গরমের সময়। ওনারা যখন গিয়েছেন তখন তো মানুষজন কম, আর চিন্তা করেছেন যে বেশি মানুষজনের ভিতরে থাকতেও চাই না, এই জন্য ইনানির দিকে একটা ইকো রিসোর্টে ওনারা বুকিং দিয়ে রেখেছিলেন। সেখানে কিন্তু গেলে ওনারা প্রাইভেট বিচ যে ফ্যাসিলিটি, এটা কিন্তু পাবেন, যে ওইটুকুর মধ্যে অন্য কোনো লোকজন আসবে না। ওই রিসোর্টের যারা লোকজন তারা ওইটা মেনটেন করে আর কি। আরও কিছু ফ্যাসিলিটি সেখানে ছিল। ওনারা গিয়েছেন, এক রুমে 4 জন উঠেছেন। তো প্রথম দিন ওনারা যখন গিয়েছেন, রাতের বেলা উঠেছেন, সকালে নেমেছেন। সকালে নামার পর নাস্তা করে এরপর সমুদ্রে গোসল করে একটা ঘুম দিয়েছেন রুমে ফেরত এসে। এরপর সারাদিন হই হুল্লোড় করেছেন, ঘুরে বেরিয়েছেন। রাতের বেলা ওনারা কিন্তু বিচে বসেছিলেন, সবাই মিলে গল্পগুজব করছেন। রাতের যে বিচটা, এটা কিন্তু অন্য রকমের একটা সৌন্দর্য। তো ওনারা বসে আছেন। রাত তখন 11টার মতো বাজে, অনেক রাত এটাও আসলে বলা যাবে না। হঠাৎ করে কি হলো, একটা প্রচণ্ড গরম বাতাস এসে ওনাদের গায়ে লাগলো। ওই সময় গরম বাতাস, এটা কিন্তু আসলে ওনারা প্রত্যাশা করেননি। ওনাদের 4 জনের গায়ে কিন্তু লেগেছে। একজন আরেকজনের সাথে কথা বলছেন যে কী ব্যাপার, হঠাৎ করে এরকম গরম বাতাস এসে গায়ে লাগলো কেন? মনে হচ্ছে সামনে কোনো আগুন জ্বালানো হয়েছে, ওই আগুনের উপর দিয়ে কোনো বাতাস এসে ওনাদের গায়ে লেগেছে। এত গরম বাতাস! হ্যাঁ, বাতাস গরম হতে পারে, কিন্তু এইরকম গরম বাতাস তো হওয়ার কথা না। ওনারা এরকম আলোচনা করছেন। তো গরম বাতাসটা কিন্তু বেশিক্ষণ ছিল না, অল্প কয়েক সেকেন্ড ছিল আর কি। মানে একটা দমকা বাতাসের মতো এসে লেগেছে, ওই দমকা বাতাসটা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। এই ঘটনা ঘটার অল্প সময় পরপরই এমন দুর্গন্ধ, কোনো প্রাণী যদি মরে পচে যায় কেমন দুর্গন্ধ হয়, ওই রকম দুর্গন্ধ। অথচ কিছুক্ষণ আগেও কিন্তু এরকম কোনো দুর্গন্ধ ছিল না। ওনারা চিন্তা করছেন কী ব্যাপার, এইরকম দুর্গন্ধ কোত্থেকে আসে। তখন ভেবেছেন যে সম্ভবত ওই সমুদ্রের স্রোতে কোনো মৃত প্রাণী ভেসে উঠেছে আর ভেসে এই পাড়টাতে চলে এসেছে। ওনারা তখন চিন্তা করলেন যে এরকম তো আসতেই পারে, আসাটা অস্বাভাবিক কিছু না। অনেক সময় বড় বড় কচ্ছপ মারা যায় বা কোনো ডলফিন মারা গেছে, এই সাইডে চলে এসেছে, এটা হয়। কিন্তু ওনারা একটু দেখার চেষ্টা করেন আসলে ওখানে কিছু আছে কিনা। তবে ওনাদের যে এরিয়াটা ছিল, ওই এরিয়ার মধ্যে এরকম কোনো মৃত প্রাণী ওনারা খুঁজে পেলেন না। ওই গন্ধটা কিন্তু তখনও আছে এবং আস্তে আস্তে আরও প্রকট হচ্ছে। মনে হচ্ছে এইরকম কোনো একটা পচা গলা দুর্গন্ধযুক্ত জিনিস ওনাদের এক হাতের মধ্যে এনে রাখা হয়েছে, এইরকম ভয়ঙ্কর দুর্গন্ধ। অথচ ওনারা এই ধরনের কোনো প্রাণীর অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না। অবশেষে ওনারা টিকতে না পেরে ঘরে ফেরত আসেন। সবাই শুয়ে পড়েন। ওই রাতে ঘুমিয়ে পড়েছেন, কোনো সমস্যা হয়নি। তো পরের দিন আবার ওনারা ঘোরাঘুরি করেছেন। ওনারা সারাদিন কিন্তু ঘোরাঘুরি করেছেন মেইন শহরের দিকে, মহেশখালী বা আদার্স যে জায়গাগুলো রয়েছে এই দিকটাতে গিয়েছেন। ওই সাইড দিয়ে ঘুরতে 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 রাত 11টা বেজে গেছে। ওই 11টার সময় ওনারা আবার ওই রিসোর্টের দিকে আসবেন। এখন 11টার সময় কিন্তু এই ইনানি বিচের দিকে গাড়ি কম চলে।
আমরা যে কলাতলি, সুগন্ধা বা লাবণী পয়েন্ট যেগুলো দেখি, যে সারা রাত সেখানে মানুষের আনাগোনা, সবসময় হই হুল্লোড় অবস্থা, দিন না রাত আসলে বোঝার উপায় নাই। কিন্তু রাতের বেলা ইনানি বিচের দিকে যেতে গেলে এই বাস্তবতা কিন্তু টোটালি ভিন্ন। ওখানে কিন্তু আপনি এত রাতের বেলা সহজে কোনো গাড়ি পাবেন না, কোনো গাড়ি যেতে চাইবে না। হ্যাঁ, যাদের পার্সোনাল গাড়ি রয়েছে তারা তো সবসময় আসা যাওয়া করতে পারেন, তবে নর্মালি যে পরিবহনগুলো রয়েছে যেগুলো আসলে যাত্রী টানে, তারা কিন্তু এত রাতের বেলা এদিক দিয়ে যেতে চায় না সহজে। ওনারা তো গাড়ি পাচ্ছেন না, কেউ যাবে না। একটা গাড়ি পাওয়া গেল, একটা অটোরিকশা আর কি। তো সেই অটোরিকশা সে দ্বিগুণ ভাড়া চাইলো। তার কারণ হচ্ছে সে ওই পর্যন্ত যাবে, গিয়ে তাকে একাই ফেরত আসতে হবে। এই জন্য যদি ওই দ্বিগুণ ভাড়া দেয়, মানে আপ ডাউনে যে কয়জন যাত্রী হয় মাথা পিছু ভাড়া হিসাবে যদি দেয়, তাহলে উনি যাবেন। কি আর করা, অগত্যা রাজি হয়ে গেলেন এই মনির ভাইরা। ওনারা সেটা নিয়ে যাত্রা শুরু করলেন। তো যেটাকে আমরা ডলফিন মোড় বলি আর কি, যেই মোড়টা আসলে ডলফিন মোড় নামে পরিচিত হয়ে গেছে, তো ওই দিকটা দিয়ে ওনারা রওনা শুরু করেছেন। তো রওনা দিতে দিতে বেশ অনেকটা পথ এগিয়েছেন। যখন ওনারা এগিয়েছেন তখন কিন্তু আশেপাশে কোনো রিসোর্ট দেখা যাচ্ছে না, সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, আর এক পাশে পাহাড় দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে কিছু ইকো রিসোর্টগুলো আছে, হাতে গোনা কয়েকটা, সেগুলো পার হয়ে এগিয়ে যাচ্ছেন। বেশ খানিকটা এগিয়ে যাবার পর হঠাৎ এমন একটা জায়গায় এসে ওনাদের এমন ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে যে মাইনাসের নিচে টেম্পারেচার চলে আসছে। আর যেই রিসোর্টটার কাছে এসে ওনাদের প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। এই রিসোর্টটা কিন্তু এই ইরানি বিচের আশেপাশে যতগুলো ইকো রিসোর্ট রয়েছে সবচাইতে বলতে হবে যে লাক্সারিয়াস এবং এক্সপেন্সিভ, ব্যয়বহুল একটা ইকো রিসোর্ট। ওইটার কাছাকাছি আসার সাথে সাথে ভয়ঙ্কর ঠান্ডা, এমন ঠান্ডা মনে হচ্ছে ওনাদের শরীর জমে যাচ্ছে। অথচ কিন্তু ওনারা গিয়েছেন সামার সিজনে। এমন ঠান্ডা হঠাৎ করে লাগার কারণ কি? ওনারা তো যে রাস্তা দিয়ে যাচ্ছেন, এই রাস্তার পাশে তো সমুদ্র দেখতে দেখতে আসছেন, সমুদ্র থেকে বাতাস তো হামেশাই আসছে। হঠাৎ করে এমন ঠান্ডা লাগার কারণ কি? এদিকে ড্রাইভার যিনি, উনিও বলে যে কী ব্যাপারে এত ঠান্ডা লাগে কেন? উপস্থিত সবাই তো এমন কাঁপাকাঁপি শুরু করছেন, মনে হচ্ছে যে ওনাদের শরীর একদম জমে যাবে। আর ড্রাইভারও, উনি আসলে ওনার হাত নাড়াতে পারছেন না। ওনার যে দুই হাত দিয়ে এই অটোরিকশার যেই হ্যান্ডেল ধরে রেখেছেন, মনে হচ্ছে যে ওনার হাত একদম জমে গেছে। এরকম কিন্তু কয়েক মিনিট স্থায়ী ছিল, এরপরে আবার স্বাভাবিক হয়ে যায়। এটার কারণ কি এটা তো ওনারা বুঝতে পারছেন না। এক একজন এক এক রকমভাবে ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু এই গরমের সময় হঠাৎ এমন ঠান্ডা বাতাস কী কারণে হলো? যাক, প্রাকৃতিক কোনো কারণ হতে পারে, এরকম চিন্তা করেই ওনারা বিষয়টা নিজেদের মধ্যে আলোচনা করলেন। এটা নিয়ে খুব আর বেশি কিছু ভাবলেন না। ওনারা চলে গেলেন ওনাদের রিসোর্টে। অটোরিকশা থেকে নেমে তার ভাড়া মিটিয়ে অটোরিকশালাকে বিদায় দিয়ে দিলেন, উনি ওনার মতো চলে গেলেন। ওনারা যখন রিসোর্টে আসছেন তখন রাত 12টা বাজেনি, 12টার বেশ কিছুক্ষণ আগেই চলে আসছেন। তো আসার পর একটু ফ্রেশ হয়ে চিন্তা করলেন, যাই আমরা একটু ওই বিচে যাই, বিচে গিয়ে একটু গল্পগুজব করি। তো সারাদিন তো আসলে ওই রিসোর্টটাতে ওনারা সময় দেননি, ওই শহর সাইডেই ছিলেন। তো ওনারা যখন এই সাইডটাতে আসছেন, আসার পর ওনারা বসে আছেন, গল্পগুজব করছেন। তো গল্পগুজব করতে 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 একটা সময় সবারই ঘুম পাচ্ছে। সারাদিন তো আসলে ব্যস্ত ছিল ঘোরাঘুরির কাজে। ওনারা তো 4 জন ছিলেন, 3 জন চলে যায়, 3 জন রুমের মধ্যে চলে যায়। একজন আবার বলে যে আমি একটু পরিবারের সাথে কথা বলবো, তোরা যা ভিতরে, আমি এখানে আছি, আমি আসতেছি একটু পরেই। এদিকে উনি তখন ফোনে ওনার পরিচিত একজনের সাথে কথা বলছিলেন, ওনার পরিবারের কোনো একজনের সাথে আর কি। তো কথা বলতে বলতে উনি ওই যে বিচে শুয়ে থাকার জন্য এক ধরনের কিন্তু চেয়ার পাওয়া যায়, উপরে একটা ছাতার মতো থাকে। তো ওরকম কিন্তু ছিল ওই রিসোর্টের পক্ষ থেকে, কিন্তু ওনাদের গেস্টের জন্য এরকম রাখা ছিল। ওই বিচে 24 আওয়ার্সই রাখা থাকে। জোয়ারের সময় কিছুটা সরিয়ে আনা হয়, আবার ভাটার সময় ওই যে যেখানে পানি ওই দিকে কিছুটা এগিয়ে দেওয়া হয় আর কি। তো সময়টা কিন্তু জোয়ারের সময় ছিল আর কি। মানে ওনাদের যেই রিসোর্টের একদম কাছাকাছি উনি ছিলেন। উনি তো গল্পগুজব করছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে যাই একটা সিগারেট ধরাই। এখন সিগারেট যে ধরাবেন, ওনার মনে হলো হাই হাই, সিগারেটের
যেই ধরানোর জন্য যে ম্যাচ লাইট, এইটা তো আমার কাছে নাই, এটা তো অন্য 3 বন্ধুর কাছে ছিল, আর ওনার কাছে যেটা ছিল ওটা উনি ওনার রুমে রেখে আসছেন। এখন কি করি? উনি কিন্তু ফোনে কথা বলছেন, কথা বলতে বলতে এদিক ওদিক হাঁটাহাঁটি করছেন। যেহেতু এটা প্রাইভেট বিচ ছিল, ওখানে কিন্তু ওই কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্টের মতো এত মানুষজনের আনাগোনা নাই, মানুষজন ওই সময় নাই বললেই চলে, বিশেষ করে ওই সাইডটাতে। তবে উনি দূর থেকে যেটা দেখা যায় আর কি, ওই লাবণী, সুগন্ধা, কলাতলি, ওখান থেকে কিন্তু দেখা যায় আলো জ্বলছে, মানুষজন আছে, মানে উপস্থিতি বোঝা যায় আর কি। রাতের বেলা হলেও অনেক আলোকিত থাকে, তো মানুষজন খুব একটা বোঝা না গেলেও আলোকিত যে আছে এটা কিন্তু বোঝা যায়। তো ওইখান থেকে উনি দেখছেন, কিন্তু ওনার আশেপাশে তো লোকজন নাই। উনি খুঁজছেন আশেপাশে, ওই ফোনে কথা বলছেন, ফোনে কথা বলতে বলতে চিন্তা করছেন যে এখানে তো আরও পাশে দিয়ে ইকো রিসোর্ট আছে, হয়তো বা ওই প্রাইভেট বিচে কোনো লোকজন পাওয়া যাবে। তো ওই চিন্তা করে উনি একটু পথ এগিয়েছেন মাত্র, এমন সময় দেখেন একজন বেশ লিকলিকে লোক উনি দাঁড়িয়ে আছেন উল্টো দিকে ঘুরে। তো উনি আবার পিছন থেকে গিয়ে বললেন যে, হ্যালো ভাই, ম্যাচ লাইট হবে বা লাইটার হবে? তো যখন উনি এই কথা বলেছেন, ওই লোকটা ভাবে ঠায় দাঁড়িয়ে আছে। চিন্তা করলেন যে যেহেতু সমুদ্রের ঢেউয়ের গর্জন, বাতাস আছে হালকা পাতলা, এই জন্য হয়তো বা উনি কথাটা শোনেন নাই, হয়তো বা ওই লোকটা অন্য মনস্ক আছে, উনি হয়তো ফোনে কথা বলছেন, পেছন থেকে তো আসলে বুঝতে পারছেন না মনির ভাই। উনি আবার বলছেন যে, হ্যালো ভাই, লাইটার হবে, একটা সিগারেট ধরাবো। তো এই কথা যখন আবার বলেছেন, ওই লোকটা তখন ঘুরে তাকায়। যখনই উল্টো দিকে ঘুরে তাকিয়েছেন, তখন দেখেন এক বিভৎস দৃশ্য। এই লোকটাকে উনি চিকন লিকলিকে ভেবেছিলেন, যখনই ঘুরে তাকিয়েছে তখন দেখেন এই লোকটা অস্বাভাবিক থেকে অস্বাভাবিক রকমের মোটা। তার মুখে লম্বা দাড়ি, সাদা দাড়ি, আবার গোফও লম্বা, মানে এত বড় গোফ যে তার মুখটাও ঢেকে গেছে। তার চেহারাটা অনেক লম্বা, মানে মুখমণ্ডলের যে অবয়বটা এটা কিন্তু গোল না, লম্বা, কিন্তু তার বডিটা অস্বাভাবিক রকমের মোটা, মনে হচ্ছে বড় সাইজের একটা গোল বেলুন আর কি, এরকম মনে হচ্ছে। এর হাত পা আছে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এর চোখের যে জায়গাটা, এই জায়গায় মনে হচ্ছে বড় বড় দুটো কালো গর্ত, অন্ধকার। আর তার যে হাত পার মতো মনে হচ্ছে বিভিন্ন জায়গায় মাংস খুবলে খুবলে কেউ তুলে ফেলেছে, জায়গায় জায়গায় মাংস নাই, সেখানে হাড় বেরিয়ে গেছে। হাড় যে সাদা, সেই সাদা হাড়ের অংশটাও দেখা যাচ্ছে। তার শরীর দিয়ে রক্ত টপ টপ করে পড়ছে। যখনই উনি এই দৃশ্য দেখেছেন, তখন উনি ওরে আল্লাহ রে বলে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েই উনি মাটি তো বলতে ওখানে কি বালু আর কি, বালুর উপর মুখ থুবড়ে পড়ে গেছেন। এরপর ওনার কিছু মনে নাই। এদিকে উনি যে চিৎকার দিয়েছেন, তখন তো আসলে জোয়ারের সময় ছিল, উনি তো খুব বেশি দূরে ছিলেন না আর কি। রুম থেকে ওনার বন্ধুরা ওনার চিৎকার শুনেছে। তখন বলে, কী ব্যাপার, মনির এত জোরে চিৎকার দিল কেন? এদিকে ওই রিসোর্টের যারা গার্ড, তারাও কিন্তু এরকম চিৎকার শুনেছে। তারাও দ্রুত ওখানে চলে এসেছে। এদিকে ওনার 3 বন্ধু চলে আসে, এসে দেখে যে উনি এরকম মুখ থুবড়ে পড়ে আছেন বালুর ভিতরে। তখন তাড়াতাড়ি তাকে ধরাধরি করে রুমে নিয়ে আসা হয়। তার শরীরে বালুটালু লেগেছিল, এগুলো পরিষ্কার করা হয়। এর কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওনার সাথে যা হয়েছে সব কথা খুলে বলেন তার বন্ধুদের সাথে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, এখন তো অনেক রাতের বেলা, এখন ঢাকাগামী সব বাস তো চলে গেছে, এত রাতের বেলা তো আমরা যেতে পারবো না, আজকে রাতের মতো আমরা থাকি, আমরা সকালবেলা উঠেই যে বাসটা পাই ইনশাল্লাহ চলে যাব। ঢাকাগামী যদি বাস নাও পাই, চট্টগ্রামের বাসে উঠে যাব, তখন চট্টগ্রামে নেমে আবার প্রয়োজনে ঢাকার বাসে উঠে যাব, এই চিন্তা করা হয়েছে। আর ওই সময় ওই রিসোর্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় যে ওনারা আরও যে কয়েকদিন বুকিং দিয়ে রেখেছিলেন, বুকিংটা ক্যান্সেল করবেন। তো তারাও ক্যান্সেল করে। তারাও এই বিষয়টা নিয়ে আর কোনো আর্গুমেন্টে যায় নাই, যেহেতু ওনারা একটা ভয়ের মুখোমুখি হয়েছেন। বিষয়টা নিয়ে যদি জানাজানি হয়, এটা তাদের রেপুটেশনের একটা ব্যাপার, যেহেতু এখন স্টিল নয়, 2026 সালেও কিন্তু প্রতিনিয়ত হয়তো এখনও অনেক মানুষ ওই রিসোর্টে রয়েছেন। তো ওনারা পরদিন সকালবেলায় ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। এই যে মনিরুজ্জামান ভাই, উনি কিন্তু ঢাকাতেই থাকতেন, ওনার দেশের বাড়ি রংপুরে। উনি ঢাকাতে আসেন। ঢাকাতে আসার পর চিন্তা করেছিলেন যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু না, স্বাভাবিক হলো না।
ওনার সাথে এবার বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকলো। প্রতি রাত্রেই উনি ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন। স্বপ্নে দেখতেন যে যেই জিনিসটা, ওই জিনিসটা ওনাকে তাড়া করছে, ওই জিনিসটা ওনাকে আক্রমণ করতে আসছে। প্রথম দিকে তো উনি স্বপ্ন আসলে দেখতেন এই জিনিসগুলো। এক রাতে ঘটলো আর একটা ভয়ঙ্কর ঘটনা। উনি ঘুমের ঘরে এক পাশ হয়ে তো শুয়েছিলেন, আর এক পাশে যখন কাত হয়েছেন ওনার হাত গিয়ে পড়েছে আর একটা জায়গায়। উনি তখন ব্যাচেলর, ওই বেডে উনি একাই থাকেন। ওনার হাত গিয়ে যখন পড়েছে তখন ওনার কাছে মনে হলো যে হাতটা বেশ মোটা সোটা কোনো একজনের শরীরের উপর গিয়ে পড়েছে। এরপর ওনার ঘুম ভেঙে যায়। চোখটা খুলে উনি দেখেন ওই যে রাতে সমুদ্র সৈকতে যে ভয়ঙ্কর অবয়বটাকে উনি দেখেছিলেন, ওই জিনিসটা তার পাশে শুয়ে আছে। এটা দেখে উনি চিৎকার দিয়ে উঠে পড়েছেন, লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালিয়ে দেখেন কিছুই নাই। এরকম কিন্তু একবার হয়েছে তা না, বারবার বারবার উনি মুখোমুখি হচ্ছেন এই ভয়ঙ্কর ঘটনার। এরপর চিন্তা করলেন যে না, এইভাবে আর বসে থাকা যাবে না, এটা একটা সমাধান করা জরুরি। উনি যখন ওনার পরিবারের সাথে কথা বলেছেন, এই বিষয়টা খুলে বলেছেন, পরিবারের সদস্যরা বলে যে এটা আগে কেন বলা হয়নি, আরও আগে বললে তো এই ধরনের সমস্যা হয়তোবা অ্যাভয়েড করা যেত আল্লাহর ইচ্ছায়। তখন তারা বলেন তুই দ্রুত রংপুর চলে আয়, এখানে ভালো একজন হুজুরকে দেখাই। উনি এরপর রংপুর চলে যান। রংপুর যাবার পর একজন ভালো হুজুরকে দেখানো হয়। হুজুর সব কিছু শোনার পর উনি ওনার মতো করে বোঝার চেষ্টা করলেন, কিছুটা সময় নিলেন। এরপরে ওই হুজুর বললেন যে এই যে মনির ভাই সহ আরও যে 3 জন ওই সময় যে বিচটাতে বসেছিলেন, ওই জায়গাটা ছিল আসলে নির্জন, ওদিকে তো লোকজন যায় না। এখন তো হালে ইকো ট্যুরিস্ট যারা আছেন তারা তো ইকো রিসোর্টগুলোই আসলে বেশি পছন্দ করেন নর্মাল রিসোর্ট, মানে নর্মাল যেই হোটেলগুলো থেকে। তো তাদের জন্য তো ইকো রিসোর্টগুলো গড়ে উঠেছে। তো ওই সাইডে তো একটা সময় লোকজন যেত না, এখন নতুন করে ওই জায়গা তৈরি হয়েছে। রাতের বেলা কিছু জিনেরা সমুদ্রের পাড়ে বিচরণ করে, আর তারা যে কাজটা করে যে ঢেউয়ে যে সমস্ত মৃত প্রাণীগুলো ভেসে আসে সেই জিনিসগুলো খায়। তো ওই সময় এরকম একটা প্রাণী ওখানে ছিল। তখন সে এসে দেখে যে ওনারা 4 জন বসে আছে। তখন সে খুব বাজেভাবে বিরক্ত হয়। তখন সে তার উপস্থিতি জানান দেয়, প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি করে। আর প্রথমে সে যখন এসেছে তখন কিন্তু ওই যে গরম বাতাস হয়ে এসেছে, এসে দেখে 4 জন বসা, তারপর সে দুর্গন্ধ সৃষ্টি করেছে। এরপর মূলত এই 4 জনের মধ্যে মনির ভাইয়ের সে পিছু নিয়েছে। তবে পিছু নিয়েছে কিন্তু আরও পরের দিন তারা যখন ওই রিসোর্টে ফেরত আসছিলেন রাতের বেলা, তখন নাকি এরকম ভয়ঙ্কর ঠান্ডা সৃষ্টি করেছিল। তবে এই ঠান্ডা কেন কিভাবে সৃষ্টি করেছিল এটা অবশ্য হুজুর ব্যাখ্যা দিতে পারেননি। তবে এটা ওই জিনের কাজ ছিল, এতটুকু বলতে পেরেছেন। ওই জিনটা কিভাবে এরকম ভয়ঙ্কর ঠান্ডা সৃষ্টি করলো এটার ব্যাখ্যা হুজুর দিতে পারেননি। তারপর ওই রাতে উনি যখন একা ছিলেন তখন মূলত ওই জিনটা তাকে ভয় দেখিয়েছে। উনি যখন চলে আসছেন এরপর ওনার সাথে সাথে ওই জিনটাও চলে এসেছে। তারপর প্রতিনিয়ত ওনাকে ভয় দেখিয়ে যাচ্ছে। হুজুর জানান যে এই সমস্যা থাকবে না, কারণ এটা হচ্ছে সাগর পাড়ের জিন, সে সাগরেই ফেরত যাবে, তার সাথে খুব বেশি দিন এ থাকবে না। উনি বেশ কিছু যে রুকিয়া এগুলো উনি করে দেন, আর ওনাকে কিছু আমল দিয়ে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেন এবং বলেন যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আল্লাহর রহমতে খুব বেশি দেরি হয়নি, হুজুরের নির্ধারিত ডেটের আগেই আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। মনির ভাই পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক হয়ে যান, এই সমস্যা উনি আর ফেস করেননি। তো ঘটনাটা এটাই ছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পিঠে কিন্তু আর একটা ঘটনা বলতে হয়। এই রমজান মাসের আগের রমজান মাসে সৌমিত্র রয় তার পরিবারের সাথে গিয়েছিলেন কক্সবাজারে। গভীর রাত্রে আমাকে উনি নক করেছেন যে ভাই একটা জরুরি বিষয়, আমরা এখন খুব ভয়ঙ্কর একটা জিনিস দেখছি। আমি তখন জিজ্ঞেস করলাম যে কি ভাই, এখন আপনি কি দেখছেন? তখন আমাকে যেটা বললো এটা আমি নিজেও বিশ্বাস করতে আসলে চাইনি, আমার নিজের কাছেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ওনারা যেই হোটেলটাতে ছিলেন এই হোটেলটা কিন্তু একদম বিচের কাছে, একদম বিচের কাছে। এই যে আমরা যেটাকে ডলফিন মোড় বলি আর কি,
এখান থেকে সামান্য একটু যদি আমরা এগিয়ে যাই কক্সবাজার বিচের দিকে, মানে ডানে বায়ে না, সোজা, বেশ কিছুটা সোজা এগিয়ে গেলে কিন্তু হাতের বাম সাইড দিয়ে ভালো ভালো হোটেল গড়ে উঠেছে। ওনারা ওরকম একটা হোটেলে ছিলেন। ওই হোটেলের যেই সি ভিউ যে রুমগুলো রয়েছে, এটা তো আসলে সামনের দিকে কাচ, ওখানে দাঁড়ালে রাতের বেলা কিন্তু অনায়াসেই সমুদ্র সৈকত দেখা যায়, সমুদ্রের ঢেউ দেখা যায়। তো সৌমিত্র রয়ের সাথে তার আরেকজন আত্মীয় আর একটা ছেলে ছিল, তো দুইজন মিলেই দেখছেন এবং আমাকে সেটা জানালেন। ওনারা সেটা ভিডিও করার চেষ্টা করেছিলেন যে ভাই আমাকে এটা ভিডিও করব, তখন আমি বললাম যে না ভাই, এখন ভিডিও করেন না, ভিডিও করতে গেলে সমস্যা হতে পারে। যদি সে বুঝে ফেলে যে কেউ ভিডিও করছে, তাতে আপনাদের উপর সে ক্ষিপ্ত হতে পারে। ওনারা কি দেখছিলেন সেটা আমাকে বললেন। সেটা হচ্ছে, সৌমিত্র রায় বলছেন যে ওনারা দেখতে পাচ্ছেন একটা অবয়ব, এটা যে মানুষ না এটা বোঝা যাচ্ছে, আবার কোনো প্রাণীও না, মনে হচ্ছে শিম্পাঞ্জি টাইপের কিছু একটা হবে। এই প্রাণীটা সৈকতের উপরে ঘুরে ঘুরে, একদম পানির কাছে ঘুরে ঘুরে কী যেন খাচ্ছে, এভাবে ঘুরে বেড়াচ্ছে। ওই সময় ওখানে কোনো লোকজন ছিল না। বিশেষ করে রমজান মাসে কিন্তু মানুষ ওই দিকটাতে ঘুরতে চায় না। এই রমজানে দেখা যাচ্ছে গরম একটু কম, কিন্তু গত রমজানে গরম কিন্তু আরেকটু বেশি ছিল। ওই সময় বিচ বলা চলে একদম ফাঁকাই থাকে, কিছু লোকজন যায়, আর রাতের বেলা তো আসলে ওখানে লোকজন পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক, যেহেতু রমাদান মাস আর কি। রমাদান মাসের হিসাবটা কিন্তু আলাদা থাকে, রমাদান মাসের পরের বাস্তবতা আলাদা, কিন্তু রমাদান মাসের বাস্তবতা কিন্তু কক্সবাজার আলাদা। যারা গিয়েছেন কখনো তারা হয়তো বা জানেন, বা তারা বুঝতে পারবেন যে ওই সময় লোকজন কম থাকে, খুবই কম থাকে আর কি। তো ওনারা যেহেতু ভিন্ন ধর্মাবলম্বী, ওনাদের হিসাবটা তো আলাদা, ওনাদের তো রোজা রাখতে হচ্ছে না, এই জন্য ওনারা ওই সময়টাতে গিয়েছেন। ওই সময় হোটেলগুলোতে অনেক ডিসকাউন্ট থাকে, এই কারণে ওনারা ওই সময়টাতে গিয়েছেন। এই যে লোকজন কম, ওই গভীর রাত তখন 2-2-2:30টার মতো বাজে, তখন ওনারা এই জিনিসটা দেখেছিলেন। এই জিনিসটা দেখার পরপরই আমাকে কিন্তু নক করেছিলেন। তখন আমি এই জিনিসটা শুনলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা ব্যস্ততম জায়গায় জিন ভূত এভাবে সৈকত দিয়ে হেঁটে বেড়াবে, বিষয়টা শুনতে প্রথম দিকে একটু খটকা লাগে। তো পরবর্তীতে এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলাম যে হ্যাঁ, রাতের বেলা লোকজন কম থাকলে সমুদ্র সৈকতের পারে জিন আসতেই পারে। তবে এই আবদুল্লাহ আল আলামিন ভাই যেই ঘটনাটি পাঠিয়েছেন, এই আবদুল্লাহ আল আমিন ভাইয়ের এই ঘটনাটি শোনার পর মনে হয়েছে যে আসলেই ওই রাত্রে সৌমিত্র রয় এবং তার যে আরেক ভাই, এই দুইজন যেটা দেখেছিলেন এটা আসলেই সত্য ছিল। নিঃসন্দেহে বলা যায় যে এই টাইপের কোনো জিন ওই সময় সমুদ্র সৈকত দিয়ে হেঁটে বেড়াচ্ছিল, আর সমুদ্রের স্রোতের সাথে চলে আসা কোনো মৃত প্রাণী বা কোনো মাছ, এগুলো সে খাচ্ছিল। এরকম কিন্তু ভেসে আসে, রেগুলারই আসে। কিন্তু আপনারা যারা ওই দিকটাতে গিয়েছেন, যারা বিচ দিয়ে যেই কোয়াড বাইক যেগুলো আছে সেগুলো চালিয়েছেন, দূরে গিয়েছেন, তারা কিন্তু এগুলা দেখেছেন আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমি আপনাদেরকে পরামর্শ দিব, নির্জন যেই বিচগুলো রয়েছে, যেখানে আসলে লোকজন থাকে না, আমরা সেখানে বেশি রাত পর্যন্ত থাকবো না, আর থাকলেও একা থাকবো না, সাথে লোক নিয়ে সেখানে থাকার চেষ্টা করব। বেশি কোলাহলপূর্ণ জায়গায় এই ঘটনাগুলো সাধারণত ঘটে না, কিন্তু দেখা যাচ্ছে যে ইরানি থেকে শুরু করে নিয়ে এই পাটুয়ার টেক পর্যন্ত দীর্ঘ যেই মেরিন ড্রাইভ, এই মেরিন ড্রাইভের বিভিন্ন জায়গায় কিন্তু ইকো রিসোর্ট গড়ে উঠছে। এখন এই জায়গাতে গভীর রাতের বেলা কেউ যদি অবস্থান করে, ঝাউবনের মধ্যে কেউ যদি একা একা সময় কাটাতে চায়, তাহলে তো ভয়ের ঘটনার মুখোমুখি মানুষ হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তবে আমি পরামর্শ দিব একা একা না থাকার জন্য। এরকম নির্জন জায়গায় যেখানে আলোকিত না, অনেকটাই অন্ধকারাচ্ছন্ন, এই জায়গাগুলোতে আমরা যেন সময় না কাটালেও বেশি রাত যেন না করি, আর বেশি রাত করলেও যেন আমরা একাধিক লোক থাকি। একাধিক লোক থাকলেও কিন্তু সমস্যা হতে পারে, তা কিন্তু এই আবদুল্লাহ আল আমিন ভাইয়ের ঘটনার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেখানেই যাব আমরা, সেখানেই আমাদের নিরাপত্তা বলয়টা যেন আমরা নষ্ট না করে ফেলি। আল্লাহ আমাদের একটা সুরক্ষা বলয় দিয়ে দিয়েছেন, আমরা নিজেদের ভুলের কারণে সেই সুরক্ষা বলয়টাকে দুর্বল করে ফেলি। যে জায়গাগুলোতে আসলে যাওয়া উচিত নয়, হাদিসে বর্ণনা করা আছে, সেটা যেখানেই হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক,
সেখানে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা যেখানেই যাব আনন্দের মধ্যেও কিন্তু আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে না যাই, আনন্দের মধ্যেও কিন্তু আমরা যেন সালাতটাকে ছেড়ে না দিই। অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমরা স্বাভাবিক যে জীবনযাপন করি, স্বাভাবিক যেই ধর্মকর্ম পালন করি, কোথাও বেড়াতে গেলে কিন্তু অনেকের মধ্যেই দেখা যায় যে, অনেকের মধ্যে বলবো না, কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় যে এইটার একটা বড় পরিবর্তন চলে আসে। দেখা যাচ্ছে আমরা স্বাভাবিক যে ড্রেস পরতাম সেই ড্রেস আমরা সেখানে গিয়ে পরছি না। চিন্তা করলাম ঘুরতেই তো আসছি, ঘুরতে আসলে কি আল্লাহ আমাদের উপর যে ফরজ বিধানগুলো আরোপ করেছেন সেটা কি শিথিল হয়ে গেছে, মাফ হয়ে গেছে? শুধু কিছু কিছু ক্ষেত্রে, স্পেশালি নামাজের ক্ষেত্রে কসরের নামাজ রয়েছে, এছাড়া মৌলিক যে সমস্ত ফরজ বিধানগুলো রয়েছে সেগুলো কিন্তু সমান। আমি এমন অনেক লোককে দেখেছি যে ঘুরতে যাওয়ার পর তারা সেখানে মদ্যপান করছেন, কেননা মজা করতে আসছে, এখন একটু করলে সমস্যা নেই। তো ঘুরতে আসলে কি মদ পান করা জায়েজ হয়ে যাবে? নিশ্চয়ই না। এরকম আরও অনেক ব্যাপার রয়েছে, যারা আপনারা বেড়াতে যান তারা জানেন যে আমরা তখন দৈনন্দিন জীবনে যে প্র্যাকটিসগুলো করি এটা কিন্তু আবার ঘুরতে গেলে করতে চাই না। ঘুরতে গেলেও আমাদের যেই দৈনন্দিন যে ধর্মের যে প্র্যাকটিসগুলো এগুলো কিন্তু পালন করতে হবে। যদি আমরা না করি তখন কিন্তু এই যে সুরক্ষা বলয়টা এটা কিন্তু আমরা অনেকটা দুর্বল করে ফেলেছি। তখন যদি সুযোগ পায় কোনো দুষ্টু জিন কিন্তু আমাদেরকে আক্রমণ করে ফেলতে পারে। এই জন্য আমরা সতর্ক থাকব। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ আলামিন ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি মনিরুজ্জামান ভাইকে, ওনার ঘটনা আমরা শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু রিসোর্টের নামটি বলিনি, অনেকেই হয়তোবা জানতে চাইবেন রিসোর্টের নামটা কি। আমরা অনুরোধ করব কেউ আমাদেরকে আসলে নক করে জানতে চাইবেন না রিসোর্টের নামটা কি, কারণ এই যে ঘটনাটা ঘটেছে এটা তো রিসোর্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি না, ওই রিসোর্টেও কোনো সমস্যা নাই, রিসোর্টের রুমের মধ্যেও কোনো প্রবলেম হয়নি, হয়েছে বাইরে গিয়ে। এটার দায়িত্ব তো আসলে রিসোর্ট কর্তৃপক্ষের উপর বর্তায় না কোনোভাবেই। এই জন্য আমরা যদি রিসোর্টের নামটা বলিনি, আর যদি বলতাম এটার একটা বিরূপ প্রভাব তো থাকতেই পারে, তাই না? মানুষ এটা দেখা যেত যে ওই রিসোর্ট কর্তৃপক্ষকে অবগত করলো, তারা তো আসলে এটার জন্য দায়ী না। তো প্রিয় লিসেনার্স, আমরা আমাদের নিজেদের নিরাপত্তা আল্লাহর উপর ভরসা রেখে নিজেদের যেই ব্যক্তিগত নিরাপত্তা সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ যদি হেফাজত না করেন আমরা হাজার নিরাপত্তা বজায় রেখেও রক্ষা পেতে পারবো না। আল্লাহর উপর ভরসা রেখে আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমরা যেখানে যাই সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কোরআনের আয়াতগুলো রয়েছে, যেগুলো রুকিয়া সংক্রান্ত আয়াত, সেগুলো পড়ে নিজের শরীরকে দম দেয়া অর্থাৎ ফু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে রবিবার আমাদের আফনান্স বি ইউটিউব চ্যানেলের অমীমাংসিত রহস্যের সিজন 2 এর দ্বিতীয় এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।